স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। চলুন আলোচনার শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফয়জুল হক, রাজনীতির বিশ্লেষক। আরেকজন হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বিডিআর বিদ্রোহ বাংলাদেশের অত্যন্ত বড় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর একটি হুমকি হিসাবে দেখা দিয়েছিল এবং এই ঘটনা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এ নিয়ে অনেক ঘটনা ঘটেছে। এর পেছনে কারা জড়িত নয় এই প্রসঙ্গে আলোচনা সমালোচনা চলছে এবং এই ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি গঠনের পর তারা রিপোর্টও দিয়েছিলেন, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই তদন্ত কমিটির রিপোর্টকে পাত্তা দেয়নি, প্রত্যাখ্যান করেছেন এবং যারা এই তদন্ত কমিটির সঙ্গে জড়িত ছিল এদেরকেও সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর 5ই আগস্টে নতুন ঘটনা ঘটল, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলো এবং এই তদন্ত কমিটির প্রধান যিনি ছিলেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। কদিন আগে উনিই বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের আর কোনো তদন্ত হবে না, তদন্তের জন্য বা পুনঃতদন্তের জন্য আর কোনো কমিটি গঠন করা হবে না। তার এই ঘোষণার পরপরই কিন্তু নানান মহল থেকে সমালোচনা হতে থাকে এবং এই সমালোচনার মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। সম্ভবত সে কারণেই তিনি মঙ্গলবার আবার ঘোষণা দিয়েছেন যে বিডিআর বিদ্রোহের পুনঃতদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এর মানে আবার আমরা জানতে পাচ্ছি যে বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত হবে। গোটা বিষয়টি কিভাবে দেখছেন ডক্টর ফয়জুল হক? বাংলাদেশের মানুষের সাথে আজকের যেভাবে গত স্বৈরাচার সরকার প্রতারণা করেছে তার মধ্যে অন্যতম একটা কিন্তু ছিল বিডিআর হত্যাকাণ্ড। আমরা অনেকেই এটাকে বিদ্রোহ বলে থাকি, বিডিআর বিদ্রোহ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বিডিআর বিদ্রোহ নয়, এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড করেছে। কারণ তৎকালীন সময়ের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে চিরদিনের জন্য নস্যাৎ করার একটি পরিকল্পনার অংশ হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে আমি মনে করি। স্বভাবতই বাংলাদেশের দেশপ্রেমিক যারা জওয়ান ছিলেন, যারা দেশের জন্য লড়াকু সৈনিক ছিলেন, তাদেরকে একদিকে 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে সেখানে হত্যা করা হয়েছে, অন্যদিকে আবার এই একই হত্যাকাণ্ডের পরে দেশপ্রেমিক জওয়ানদেরকে বিভিন্নভাবে হয়রানি করার উদ্দেশ্যে এটাকে বিডিআর বিদ্রোহ নাম দিয়ে চাপিয়ে দিয়ে তাদেরকে কিন্তু আজকের বিভিন্নভাবে জেলের মধ্যে পস্তানো হচ্ছে, তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, যার ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আওয়ামী বিরোধী কিংবা পরিবার যে কোনোভাবে বিভিন্ন মতাদর্শের, তাদেরকে এভাবে করে হেনাস্তার একটি পায়তারা তারা এই বিডিআর বিদ্রোহের মধ্যে করেছে। সে কারণে আমি মনে করি এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা একটা হত্যাযজ্ঞ। তো স্বভাবতই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পরে 5ই আগস্টের দেশের যে স্বাধীনতা, আপনি বললেন দ্বিতীয়বারের স্বাধীনতা, এই দ্বিতীয়বারের স্বাধীনতার প্রত্যাশাটা এটাই ছিল যে বাংলাদেশে যতগুলো 16 বছরের অনৈতিক বিচার কার্য হয়েছে, অন্যায়ভাবে জুলুম অত্যাচার হয়েছে, খুন হয়েছে কিংবা প্ল্যানিং কিলিং হয়েছে, এই জাতীয় জায়গাগুলোতে নতুন করে তদন্ত করতে হবে এবং নতুন করে বিচার করতে হবে এবং যারা যারা এই জাতীয় কার্যক্রমগুলো মিথ্যাভাবে বানোয়াটভাবে করেছে তাদেরকে নতুন করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। তা আমরা দেখলাম যে সরকারের অনেকগুলো ভালো কাজের মধ্যে কিছু কিছু কাজের কারণে তারা সমালোচনার জায়গায় চলে যাচ্ছিলেন। যেমন বিডিআর বিদ্রোহটা কিন্তু এই সরকার পক্ষেই সম্ভব তারা এটাকে যে কোনো মূল্যে এই বিচারটা নতুন করে সাজাতে, কিন্তু সেইটা যখন তারা একটু লেন্দি করছেন, হয়তো তাদের কোনো ভিন্ন পরিকল্পনা আছে অথবা সময় নিচ্ছেন, কি করছেন সেটা নিয়েই জনমনের প্রশ্ন ছিল। সেই জনমনের প্রশ্নের জায়গা থেকেই বিতর্কিত একটি অবস্থান তৈরি হওয়ার কারণে, যেটা আপনি বললেন যে গত মঙ্গলবারে তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে 5 দিনের মধ্যে নতুন করে আরেকটি তদন্ত কমিশন গঠন করা হবে। এখন এই 5 দিনের মধ্যে যে নতুন কমিটি গঠন করা হবে, জনগণের প্রত্যাশা হচ্ছে এই 5 দিনের মধ্যে তাদেরকেই আনা হোক যারা আমার দেশের এই ধরনের বিডিআর হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনার সাথে সংযুক্ত ছিল না সেই রকম মানুষ, যারা কোনো অবস্থায় ন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, সৎভাবে মাথা উঁচু করে একটা সুন্দর ন্যায় কার্য পরিচালনা করবে, সেটাই তারা চাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন এই হত্যাকাণ্ডটি শুধুমাত্র বাংলাদেশের যে শেখ হাসিনা রেজিম ইনভলভ তা নয়, বরং পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তাদের সুপরিকল্পনার অংশ হিসেবে আমার দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, আমার দেশের বাহিনীগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করার জন্য তারা
করেছে। অতএব আমরা এমন কিছু লোক চাই যেই লোকগুলো এই তদন্ত কমিটির মধ্যে আসবে, তারা কারো দালাল হবে না, কারো এজেন্ট হবে না, কোনো দেশের পাইরেসি করবে না, কিংবা তাদের কোনো গোয়েন্দাগিরি করে এই জায়গাটাকে আবার নষ্ট করতে চাবে না। যদি সেটা হয় তাহলে কিন্তু বাংলার জনগণ ওই 5ই আগস্টের বিপ্লব যে কারণে সাধিত করেছে সেই বিপ্লবের দিকেই আবার ধাবিত হয়ে নতুনভাবে কিন্তু বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন বুনবে। কারণ আমার দেশের বহু মানুষের রক্ত ইতিমধ্যে ঝরে গিয়েছে। আপনি যদি দেখেন বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে কত মানুষের জীবন শেষ হয়েছে, আপনি কি কাউন্ট করতে পারবেন? আমার কাছে তো মনে হয় 57 জন সেনা অফিসার শুধু পিকচারে আপনি দেখছেন, কিন্তু এর হিডেনে তার পরিবারের কতগুলো সদস্য আছে। শুধু কি তারা, তাদের পরিবারের এক একটা পরিবারে যদি 10 জন করে সদস্য থাকে তাহলে আপনার কয়শো মানুষ এখানে জড়িত, তাদের এই পরিবার থেকে তারা তাদেরকে সহযোগিতা পাচ্ছে না, তাদের ভালোবাসা পাচ্ছে না। অন্যদিকে দেখেন যেই সকল জওয়ানদেরকে মিথ্যা মামলায় তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, কত বছর হয়ে গেল, তারা আজকের এখন পর্যন্ত সেখান থেকে কিন্তু মুক্তি পায়নি। এবং এই যে পরিকল্পনাটা, আমার মনে হচ্ছে এটা পার্শ্ববর্তী দেশের একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে তারা করেছিল। কেন করেছে? হাসিনা রেজিমকে টিকিয়ে রাখার জন্যই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা একটা তাদের টার্গেট ছিল, এবং সে হত্যায় তারা সফল হয়েছে। এবং সফল হয়েছে বিধায়ী 16 বছর পর্যন্ত আমরা এই বাংলাদেশে অবৈধ একটি শাসন ব্যবস্থা দেখেছি, এবং সেটা করেছে। আজকের এই সরকারকে আমি অনুরোধ করব, আপনারা হয়তো একটু দেরিই করে ফেলেছেন, কারণ এই তদন্তটার কমিটি আপনি এখন করতে গিয়ে এই যে মাঝখানের বিতর্কটার জন্ম দিলেন, এখন জনগণের কিন্তু একটু হলেও আস্থার জায়গাটা এখানে নড়বড়ে হয়ে গিয়েছে। তো আস্থা ফিরিয়ে আনতে কি করতে হবে? আস্থা ফিরিয়ে আনতে হলে এমন একটি কমিশন গঠন করতে হবে উইদিন 5 ডেজ, যে এই কমিশনের উপরে বাংলার জনগণ আস্থা রাখতে পারে, এবং বিচার কার্য করতে হবে এমন ভাবে সেখানে কোনো ধরনের একপেশে মনোভাব আমরা দেখাতে পারবো না। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা, এবং আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। প্রফেসর নজরুল, ডক্টর ফয়জুল হক বলছিলেন যে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি যে এতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এবং এদের মধ্যে অনেকে ছিলেন অত্যন্ত ব্রিলিয়ান্ট সেনা কর্মকর্তা। এবং এদের নিহতের যারা প্রতিবাদ জানিয়েছিলেন আর্মি থেকে, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এবং এর মাধ্যমে কিন্তু দুটো কাজ করেছে আমাদের পাশের দেশ ভারত। একটি হলো যে শুধু বিডিআরকে শেষ করে দেয়নি, একই সঙ্গে বাংলাদেশ আর্মিকেও শেষ করে দেওয়ার যে পরিকল্পনা করেছিল, এবং আমার মনে হয় তারা অনেকটা সফলতা লাভ করেছে। আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? বিডিআর হত্যাকাণ্ড এটাই, এবং আমরা বলি এটা বিডিআর ম্যাসাকার অথবা বিডিআর কিলিং। তো এই ম্যাসাকার বা কিলিংয়ের আমি বলবো দুটি দিক আছে। এটা শুধু 57 জন যে সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তাই নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটি চরম আঘাত ছিল। বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্বল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটাই আমরা মনে করি। এবং জাতির যে মানুষ আছে যারা, আমরা সকলে এটাই মনে করে। এবং এই বিডিআর হত্যাকাণ্ড করার পরে আপনি খুব কারেক্টলি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে পরিবারগুলি, এবং যারা আল্লাহ রহমতে বেঁচে গিয়েছে, তারাও আবার ভিকটিম হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এরপরে যারা বিডিআর সৈনিকরা ছিলেন, সেই সৈনিকদের অনেকেই এখনও জেলে আছেন, কোনো রকমের অপরাধ তার সাথে না জড়িয়েও। এবং যে তদন্তটা হয়েছে, আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে একটা ফেসিবাদী যে সরকার ছিল, সেই সরকারের আঙুল হেলনিতে এই তদন্ত হয়েছে। এবং জাতি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, ছাত্র জনতা, জাতির সকল পেশার মানুষ, যে এই তদন্ত সঠিকভাবে হয়নি। এবং এই কারণে ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে এই যে রেভলিউশনটি, যে বিপ্লবটি হলো। তাহলে এখন 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 কি করতে হবে? এখন যে সরকার আসছে, খুব স্বাভাবিকভাবেই নতুন করে তদন্ত করতে হবে যে আসলে কি ঘটেছিল, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা সহযোগিতা করছে, এবং ধরা হয়, মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে সরকার স্বয়ং সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মদদে। এমনকি সরাসরি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তারপরে তারা পালিয়ে গিয়েছিল, লাইট বন্ধ করে বা কারেন্ট অফ করে তারপরে তাদেরকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল। তো কাজেই এগুলি তো একটা যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা দরকার। এবং এখন এই সরকারের উপরে এটা একটা দায়িত্ব পড়েছে যে তারা জনগণকে, এই জাতিকে জানাবে
যে কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল। বাংলাদেশের, আপনি ঠিক কারেক্টলি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, এমনকি 1971 সালের যে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময় এরকমের সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করা হয়নি, হত্যা করতে পারেনি। কিন্তু 57 জন সামরিক কর্মকর্তাকে এইভাবে দিনে দুপুরে, এবং এটা স্বাধীন বাংলাদেশ, সেই কর্মকর্তাদের যারা সহকর্মী ছিল তাদের কাছে এই কর্মকর্তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, এপিল করেছেন যে আমাদেরকে সেভ করুন, আমাদেরকে বাঁচান, আমরা উই আর আন্ডার অ্যাটাক। অথচ এরপরও তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। একটা মিলিটারি একটা, এখানে যদি আমি ধরে নেই যে ইটস এ মিউটিনি, একটা মিলিটারি একটা ব্যাপার এখানে ঘটছে, তাহলে এর সলিউশনটা কি হবে? মিলিটারি যদি এরকমের কিছু ঘটে তাহলে তো সবাই এক বাক্যে বলছে যে এটা মিলিটারিলি এটার একটা ফয়সালা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের কাছে কিন্তু আর্মি অ্যাকশনে যাওয়ার অনুমতি চেয়েছিল, সেটা কিন্তু দেওয়া হয়নি। তাহলে কেন দেওয়া হলো না? আজকে তো সেই কোশ্চেন করতে হবে যে তাহলে কি প্রধানমন্ত্রী যে দিল না, প্রধানমন্ত্রীর হাত এখানে ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর, সেটা তো বেরিয়ে আসা উচিত। আজকে যদি আপনি এই অবস্থায় যদি বলেন যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, তো সেটা তো এই বিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে এবং বাংলাদেশের যে 18 কোটি মানুষ তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। তো কাজী আমিও জোর দাবি জানাই যে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা, এবং যেই তদন্ত কমিটি হবে তাতে যাতে এমন কোনো লোক অন্তর্ভুক্ত না হয় যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং তাদের যাতে কোনো রকমের অংশগ্রহণ ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি না থাকে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে। এই রকমের লোকদেরকে নিয়ে একটা তদন্ত করতে হবে, এবং সত্যি সত্যি আমরা জানতে চাই যে কারা আসলে দোষী, এই অফিসারদেরকে কারা হত্যা করলো। আপনি বলেছেন যে আমাদের এখন বর্তমান যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তখন একটি তদন্ত করেছিলেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই বরং ভালো জানেন যে এটা আসলে কিরকম তদন্ত হয়েছিল। তিনি কি স্বাধীনভাবে তদন্ত করতে পেরেছিলেন, নাকি কোনো পক্ষ, কোনো কোয়ার্টার থেকে তাকে ইন্টারভিউ করা হয়েছিল? এবং ওই তদন্তেও এমনকি কিছু কিছু সামরিক কর্মকর্তাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য আমরা দেখেছি, এবং তারা বলেছেন তাদের চাকরি গেছে পরবর্তীতে ওই দ্বিমত পোষণ করার কারণে, যে তারা বলেছেন যে এখানে সঠিকভাবে তদন্ত হয় নাই। ওই কর্মকর্তারা যাদের চাকরি গেল তারা বরং সঠিক তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে সেই সঠিক তদন্ত করতে দেওয়া হয় নাই, এমনকি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এখন ওই কর্মকর্তাদেরও ডেকে আনা উচিত, যে যারা তখন এইভাবে সঠিক তদন্ত করতে চেয়েছিলেন কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছেন। এই রকমের লোকদেরকে নিয়ে এসে তারপরে একটি তদন্ত করা উচিত, এবং জাতিকে উন্মোচন করা উচিত, জাতির সামনে প্রকাশ করা উচিত যে আসলে বিডিআর হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছিল। এবং এতে করে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই সেনা অফিসারদেরকে তো আমরা পাবো না, অন্তত তাদের পরিবার একটি সান্ত্বনা পাবে যে না, তাদের যে পরিবারের সদস্যরা ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আমরা জাতি হিসেবে একটা সান্ত্বনা পাবো যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।